কথায় আছে, পাপ নাকি পাপ কেউ ছাড়ে না। আর ঠিক কোন পাপের কারণে রিনি সহ আরো অনেকগুলো পরিবারকে গুনতে হয়েছিল মৃত্যু প্রহর? কাদের কাছে ছিল তাদের এই ঋণ, অথবা কেনই গুনতে হবে মৃত্যু প্রহর? হ্যালো সিনে ফ্যামিলির বন্ধুরা, তোমাদের সবার জন্য নতুন এক মুভি নিয়ে এলাম, শয়তানের দাস পার্ট 2। পার্ট 1 আমার চ্যানেল থেকে দেখে আসলে সবকিছু আরো ভালোভাবে বুঝতে পারবে। 1955 সালের ঘটনা। শুরুতেই দেখা যায় বুদ্ধিমান নামের এক সাংবাদিককে কিছু পুলিশ ধরে নিয়ে যাচ্ছে, কিন্তু কোথায় বা কেন সেটা কেউই তাকে বলছে না। নিজের পরিচয় দিলেও মেলে না কোনো উত্তর। ড্রাইভারকে কোথাও যেন দেখেছে বলে তার মনে হয়। বাইরে তাকিয়ে যতটুকু বুঝলো, শুধু ঘন জঙ্গল আর বড় কোনো কবরস্থান হবে এটা। ইনি পুলিশ কমান্ডার হেরু কুসুমা, বুদ্ধিমানের বন্ধু। একটা গোপন স্থাপনার কাছে তাকে আনা হলো। বোঝা গেল হেরু কুসুমার নির্দেশেই তাকে আনা হয়েছিল। পুলিশ কমান্ডার বলে, তোমাকে একটা জিনিস দেখতে হবে। বুদ্ধিমান জিজ্ঞাসা করে, কি দেখব? কমান্ডার বলে, শুধু দেখো। উত্তর আমার কাছে নেই। বুদ্ধিমান খানিকটা ভয় নিয়ে ঘরের ভেতরে ঢুকতে থাকে। ঢুকে যা দেখে তা বিশ্বাস করার মতো নয়। শত শত লাশ কারা যেন সাজিয়ে রেখেছে। কিন্তু কেন? ছবি তোলে বুদ্ধিমান। বের হয়ে বুদ্ধিমান বলে, এগুলো এখন কি খবরের কাগজে ছাপানো হবে? পুলিশ কমান্ডার বলে, এগুলো তোমাকে ছাপাতে দেবে না। কাল দেশে অনেক বড় একটা উৎসব। এই বিভৎস জিনিসগুলো হয়তো সরিয়ে ফেলা হবে, তখন কেউই আর কিছুই জানতে পারবে না। আমি চাই তুমি ম্যাগাজিন অথবা ব্যক্তিগত কোনো লেখার মাধ্যমে সবার মাঝে সত্যটা জানিয়ে দাও। কিছু লোক হলেও হয়তোবা বিশ্বাস করবে। লাশগুলো সামনের দেয়ালে ঝোলানো সেই মারোয়ানি সোনোর ছবি। কেটে যায় অনেক বছর। রিনিকে বসে থাকতে দেখা যায় তার কোম্পানির বসের অফিসে। সে রিনিকে বলে যেন পড়াশোনা শেষ করে সে। যে ভার্সিটিতে সুযোগ পেয়েছে সেটা যেন সে হাতছাড়া না করে। রিনি চাকরিটা ছেড়ে দেয় এবং বাসে চড়ে বাসায় চলে আসে। তারা নতুন একটা বিল্ডিংয়ে বাসা ভাড়া নিয়েছে। বিল্ডিংয়ে বাচ্চাগুলো খেলছিল, আর রিনি দাঁড়িয়ে আছে লিফটের সামনে। লিফটের একটা যান্ত্রিক ত্রুটি আছে। বাসার পাশেই উইষ্ণু নামের একটা ছেলে ও তার মা থাকে। খানিকটা কথা বলে রিনি তাদের সাথে। আর এদিকে রিনির ছোট ভাই বন্দিকে দেখা যায় তার দুই বন্ধুর সাথে খেলছে। মাটিতে একটা পাথরের টুকরো দেখিয়ে বন্দি বলে যে সে নিশ্চিত এখানে আগে কবরস্থান ছিল। হঠাৎ তার এক বন্ধুর বাবা এসে তাকে থাপ্পড় মেরে ফেলে দেয় এবং বাসায় যেতে বলে। সেই বন্ধুর মা আসলে এতই অসুস্থ যে হাঁটতেও পারে না। রিনির আর এক ছোট ভাই টনি মোটরসাইকেলে এসে থামতেই তাদের বাসায় নতুন আসা তারি নামক একটা মেয়ে হেঁটে যায়। কিছু ছেলে তারিকে ডিস্টার্ব করতেই সে হাত চেপে ধরে। আর এইদিকে টনি তারিকে ফলো করে যে সে আসলে কোথায় থাকে। তারি সেটা বুঝতে পারে এবং টনিকে জিজ্ঞাসা করে কেন তাকে ফলো করছে। টনি তাকে বোঝানোর চেষ্টা করে যে সে আসলে খুবই ভালো ছেলে। সে শুধু এখানে একটা বাসা খুঁজতে এসেছে। তারি রুমে ঢোকার আগে টনিকে ডাক দিয়ে বলে যে সে তার দরজাটা ঠিক করে দিতে পারবে কিনা। টনি খুব আগ্রহের সাথে কাজটা করে। তারপরও মেয়েটার মন জয় করতে পারে না। এমনকি চলে যাওয়ার সময় তাকে একটা নষ্ট রেডিও দিয়ে সে বলে পারলে যেন সে এটাও ঠিক করে দেয়। রাতে যখন তিন ভাই বোন খাবার টেবিলে বসা, তখন বাবা ঘরে প্রবেশ করে এবং একটা ব্রিফকেস ড্রয়ারে তালাবন্দি করে রাখে। রাতে খাবারের সময় তারা বিভিন্ন পারিবারিক জিনিস নিয়ে আলাপ করছিল। এমন সময় রিনি জানায় যে সে পড়াশোনা করতে শহরে যাবে। তার বাবা বলে, কোনো সমস্যা নেই, তুমি যাও, আমরা এখানেই থাকবো। তারা তাদের জীবনে ঘটে যাওয়া সকল ঘটনা নিয়েও আলাপ করে, যা আমি শয়তানের দাস পার্ট 1-এ সব খুলে বলেছি। রিনি লক্ষ্য করে বাইরে ধীরে ধীরে প্রচুর মেঘ করছে। খবরে বলছে যে আগামীকাল থেকে প্রচুর বৃষ্টিপাত শুরু হবে। তাদের এই এলাকা পুরোটা ডুবে যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু তাদের বাবা কোনোভাবেই রাজি নন। যেখানে আছেন সেখানেই থাকার সিদ্ধান্ত নেন তিনি। রাত গভীর হয়ে আসে। রিনি ময়লা ফেলতে নিচে আসলে প্রত্যেকটা বাড়িতে কেমন যেন সবার অস্বাভাবিক আচরণ লক্ষ্য করে। ময়লা ফেলা শেষ করে পেছনে ঘুরতেই দেখে সবাই বের হয়ে তাকে দেখছে। কিছু বুঝে ওঠার আগেই সবাই আবার ভেতরে ঢুকে যায়। ফেরার পথে আগের মতো কিছুই চোখে পড়ল না তার। তবে কি ভুল দেখল সে? এদিকে খবরে উল্লেখ করে যে একজন স্নাইপার নাকি অনেকজনকে হত্যা করছে, কিন্তু কেউ তাকে ধরতে পারছে না। দুই ভাই এটা নিয়ে আলাপ করার সময় হঠাৎ রিনির প্রবেশ। কেউ বুঝতে পারল না রিনি কি নিয়ে এমন ভয় পেয়েছে। উইষ্ণু নামের ছেলেটিও ময়লা ফেলতে আসে, কিন্তু দরজা খুলতে পারে না। ফিরে যেতেই হঠাৎ নিচ থেকেই খুলে যায় সেটা। ময়লা ফেলার সময় বস্তাটা বেঁধে যায়। ছেলেটি পাশে থাকা লাঠিটি নিয়ে সেটা পরিষ্কার করার চেষ্টা করে। এক পর্যায়ে সে নিজেই গর্তে পড়ে যেতে থাকে। কোনো রকম হাত পা ছোড়াছুড়ি করে বের হয়ে আসে সে। ভেতর থেকে অদ্ভুত ভয়ঙ্কর কোনো একটা শব্দ ভেসে আসে। হঠাৎ পেছন থেকে উইষ্ণু কোনো রকম জান নিয়ে পালায়। রুমে ঢুকেই সে তার বাবার ছবির ফ্রেমটা নামিয়ে রাখে। পুরো শুনশান নীরবতা, সবাই গভীর ঘুমে মগ্ন। আর ঠিক এই সময় যেন আসন্ন বিপদকে জানান দিতে টিভির পর্দায় দেখা যায় তাদের মায়ের পিচাসরূপী আত্মার ছবি। বুদ্ধিমান শৈলেন্দ্র নামক সেই সাংবাদিক বিমর্ষ চিত্তে তার অফিসে এসে ঢোকে।
ঢুকেই তার পুরাতন বন্ধু সেই পুলিশ কমান্ডারের কিছু পার্সেল পায়। সে আত্মহত্যা করেছে। তার আগে তার সারা জীবনের সাধনার ফসলগুলো সে পাঠিয়ে দেয় বুদ্ধিমানের কাছে। এগুলো ছিল শয়তান উপাসক চক্রের ব্যাপারে অনেক তথ্য, ছবি এবং কিছু গোপন যন্ত্র সামগ্রী। বুদ্ধিমান ছবিতে যাকে দেখে তাকে কেমন যেন চেনা চেনা লাগছিল। হতভম্ব হয়ে সেগুলো দেখে বুদ্ধিমান। কিন্তু তার বন্ধু কেন আত্মহত্যা করলো? আসলে এই শয়তানের উপাসক চক্রের বিভিন্ন কার্যক্রম এবং এই পৃথিবীর উপরে যে ভয়াবহ পরিণাম আসতে চলেছে সেটা সহ্য করতে পারবে না ভেবেই তার আত্মহত্যা। সর্বশেষ এই ছবিটি হচ্ছে ওই বিল্ডিং এর যেখানে থাকে রিনি ও তার পরিবার। পরদিন সকালে রিনি শহরে যাওয়ার জন্য সবকিছু গুছিয়ে নেয়। ড্রয়ার থেকে তুলে নেয় তার পরিবারের পুরাতন একটা অ্যালবাম। অন্যান্য দিনের মতোই বাচ্চারা খেলছিল। লিফটের সামনে সেই গতানুগতিক ভিড়। হঠাৎ একটা মহিলার ব্যাগ ছিঁড়ে সকল পয়সা পড়ে যায়। বাচ্চাগুলোর নজর যায় সেদিকে। বন্দি তার বন্ধুর বাসার বাইরে দাঁড়িয়ে। সেই বন্ধুর বাবার পাশবিক আচরণে অতিষ্ঠ হয়ে তার বন্ধু বাইরে দৌড় দেয়। বন্দিও পেছন পেছন দৌড় দেয়। তখন সেই পাশবিক বাবাও লিফটে করে তার ছেলেকে ধরার জন্য আসতে থাকে। তারই লিফটের ভেতরে বখাটে সে ছেলেটিও। বন্দি আর তার বাবা লিফটের বাইরে অপেক্ষমান। লিফট খুলতেই তারই বন্দিকে দেখে বের হয়ে আসে বখাটে ছেলের হাত থেকে বাঁচতে। বন্দির বাবা একাই লিফটে ওঠে। বন্দি নিজেও জানে না যে সে কত বড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেল। লিফটে প্রবেশ করলো সেই পাশবিক বাবাটাও। হঠাৎ নিচতলায় দাঁড়ানো সবাই খেয়াল করলো লিফটের দরজা খুললেও লিফট আসেনি। উপরে লিফট ভয়ঙ্কর দুর্ঘটনার মুখে পতিত হতে থাকে। আর সেই বাচ্চা মেয়েগুলো পয়সা কুড়ানোর লোভে লিফট থামার জায়গায় যায়। সবাই যখন লিফটের মধ্যে বাঁচার শেষ চেষ্টা করছে তখন অবুঝ বাচ্চাগুলো নিশ্চিত মৃত্যুর মুখে দাঁড়িয়ে কুড়াতে থাকে পয়সাগুলো। লিফটের দরজা একটু খোলা সম্ভব হলে বিষ্ণুর মা তাকে ঠেলে বের করে দেন। বাকি কেউই আর বের হতে পারেননি। সবাই যেন মৃত্যুকে মেনে নিয়েছিল। লিফট যখন নিচে পড়ছিল তখন একটা মেয়ে বের হয়ে আসে। থেকে যায় বাকি দুজন। সিঁড়ি থেকে বন্দি ও তার দুই বন্ধু সাক্ষী হয় এই ভয়াবহ দুর্ঘটনার। বাচ্চা মেয়েটির শরীর ভিজে যায় তার বন্ধুদের নিষ্পাপ রক্তে। নিমিষেই বাড়িটি যেন রূপান্তরিত হয় মৃত্যুপুরীতে। বাসায় বাসায় মৃত্যু শোকে সবাই পাগল প্রায়। রিনি তার ভাইদের সাথে বসে আছে। লিফটের একমাত্র বেঁচে যাওয়া তাদের বাবা পুলিশের সাথে কথা শেষ করে ফিরে আসেন। সবার মনে একটাই প্রশ্ন, কিভাবে উনি একাই বেঁচে গেছেন? দর্শক, তবে কি বিশেষ কোনো শক্তি তাকে বাঁচিয়ে দিল? সবই পরিষ্কার হয়ে যাবে। রিনি বিষ্ণুর মৃত মায়ের কাফনে সাহায্য করতে বের হয়। সকল বাসায় দেখে বইছে শোকের মাতম। শুরু হয় প্রচুর বৃষ্টিপাত। বুদ্ধিমান অগ্রসর হয় রিনিদের বাসার ঠিকানায়, কিন্তু কেউই ওইদিকে যেতে রাজি হয় না। সবার ধারণা ওই এলাকা পানির নিচে চলে গেছে এবং ওদিকে কেউ গেলে আর ফেরত আসতে পারবে না। এমন সময় এক অপরিচিত ব্যক্তি বুদ্ধিমানকে বলে কেন সে যেতে চায় ওই বিপজ্জনক জায়গায়। তখন বুদ্ধিমান বলে সে না যেতে পারলে অনেক বড় বিপদ হয়ে যাবে, ধ্বংসের পথে যাবে মানব জাতি। এই বলে সে তার ব্যাগের ভেতরে লুকানো কিছু আত্মরক্ষা সরঞ্জাম চেক করে নেয়। সে কি আসলেই পারবে সময় মতো পৌঁছাতে? বিল্ডিং থেকে অনেকেই চলে যায়। ইনি এখানের একজন উস্তাদ। রেডিওটা ঠিক করে তারিখে দেয় টনি, কিন্তু তারপরও খুব একটা মন জয় করতে না পেরে ফিরে যেতে হয় টনিকে। বিদ্যুৎ চমকায় বাইরে। তারই সেই রেডিও চালু করে টেবিলে বসে। হঠাৎ কেন যেন অদ্ভুত ভয়ানক কথাবার্তা হতে থাকে রেডিও থেকে। তারই ভয় পেয়ে যায়। প্রচন্ড কষ্টে কেউ যেন বাঁচার আকুতি করছে। আশেপাশে কিছু একটা অনুভব করে সে। উপরে তাকাতেই দেখে ভয়ঙ্কর এক দৃশ্য। চিৎকার করতেই ঘরের বাইরে মেলে টনির দেখা। রিনি ভয় পেয়ে রেডিওটা টনিকে দিয়ে বলে পারলে সে যেন এটা ফেলে দেয়। টনি এগিয়ে যায়, ময়লার গর্তে সেটি ফেলে দেয়। রিনি বিষ্ণুকে সাহায্য করার সময় ছবিতে থাকা লোকটি তার বাবা কিনে জিজ্ঞাসা করে। বিষ্ণু বলে হ্যাঁ, তবে সে অনেক আগেই মারা গেছেন। যদিও তার বাবা মোটেও ভালো কেউ ছিল না, বিভিন্ন অস্বাভাবিক কাজকর্ম করতেন। এরপর তার বাবার গোপন একটা ব্যাগ থেকে খুঁজে পাওয়া একটা বই রিনিকে দেয় সে। অদ্ভুত এই বইটা দেখে অবাক হয়ে যায় রিনি, আর ভাবে তার বাবারও তো আসলে একটা ব্রিফকেস আছে যেটা সে সবসময় লুকিয়ে রাখে। তবে কি আছে তাতে? তখন বন্দি তার বন্ধুর বাসায় বাকি সবার জন্য খাবার নিয়ে হাজির হয়। সবাইকে খাবার দিতে থাকে সে। হঠাৎ কারেন্ট চলে যায়। মহিলা কণ্ঠে পৈশাচিক কিছু কথা ভেসে আসে। বাচ্চা মেয়েটি দরজা দেখিয়ে বলে যে শব্দটা নাকি ওদিক থেকে এসছে। বন্দির বন্ধু বাইরে কেউ আছে কিনা চেক করতে যায়। এই সময় রিনি বিষ্ণুর বাসায় কোনো মোমবাতি না পেলে তাকে রেখে মোমবাতি আনতে যায় নিজ বাসায়। রিনির বাবা ঘুমিয়েছিল। রিনি এই সুযোগে চেষ্টা করে তার বাবার ব্রিফকেসটা বের করতে। এক পর্যায়ে যখন তার বাবা বের হয়ে আসে ঘর থেকে, তখন কোনো রকম ধরা পড়ার হাত থেকে নিজেকে বাঁচায় রিনি। টনি বাসায় ফেরার পথে উস্তাদের সাথে দেখা হয়। উস্তাদ বলেন তাকে সাহায্য করতে। সে সকল মরা বাড়িতে গিয়ে দেখতে চান সব ঠিকঠাক আছে কিনা। টনিকে সে ঘরের জানালা লাগাতে বলে। ভয়ে টনির আত্মা খাঁচা ছাড়া অবস্থা। কোন রকম ঘর থেকে বের হয়ে আসে টনি। উস্তাদ টনিকে নিয়ে আরেক বাসায় যায়।
এভাবে একসময় উস্তাদের কোমর ধরে আসে। সে টনিকে একটা বাসার নাম্বার দিয়ে চেক করে আসতে বলে। ভয়ে মুখ শুকিয়ে আসে টনির, কিন্তু উস্তাদ নাছোড়বান্দা। টনিকে সে বলে সে কোনটা নেবে, টর্চ লাইট নাকি ম্যাচ। টনি মুখ ফ্যাকাশে করে চেয়ে থাকে। বন্দি তার বন্ধুদের নিয়ে বিল্ডিং এর নিচে এসে দেখে পুরো পানিতে ডুবে আছে সবকিছু। হাঁটতে হাঁটতে তারা একটা দরজা খোলা পায়। ভেতরে যায় 3 জন। ঘরের মধ্যে আরেকটি দরজা তালা ভেঙে তারা ভেতরে যায় কেউ আছে কিনা দেখতে। বিভিন্ন রকম অদ্ভুত নথিপত্র আর ছবি সংবলিত ছিল রুমটি। তারা সেগুলো একে একে দেখতে থাকে। অবাক করা হলো সত্যি যে তাদের বিল্ডিং এর অনেক পুরাতন ছবি ছিল সেখানে, এমনকি বিল্ডিং হওয়ার আগের ছবিও ছিল। তারা লক্ষ্য করে যে সবগুলো ছবি ছিল 17 এপ্রিলের, আর আজকের রাতই হলো সেই 17 এপ্রিল। টনি উস্তাদের দেয়া সেই বাসাটা খুঁজতে থাকে। খুঁজে পেলে ভেতরে যায় টনি। খোলা জানালাটা বন্ধ করতে চায় সে। বন্ধ করতেই ম্যাচের কাঠিটা নিভে যায়। আবার জ্বালিয়ে এসে দেখে লাশগুলোতে পানি পড়ছে। লাশের মুখগুলো ঢেকে দিতে গেলে আবার ম্যাচটা নিভে যায়। এবার জ্বালাতেই দেখে লাশগুলো তার দিকে তাকিয়ে আছে। চিৎকার করে টনি বাইরে আসতে গিয়ে পড়ে যায়। তার মুখের উপরে লাইট ধরে সেই বখাটে ছেলেটা। এবার সে টনিকে নিয়ে যায় তার বাসায়। দেয়ালে একটা ফুটো দেখিয়ে টনিকে ওপার থেকে একটা চামচ তুলে দিতে বলে সে। টনি অবাক হয়ে বলে, এই জন্য আমাকে নিয়ে এসেছো? বখাটে ছেলে তার মায়ের ভয়ে টনিকে অনুরোধ করে চামচটা তুলে দিতে। টনি বাধ্য হয়ে ফাঁকা জায়গা দিয়ে ওপারে যায়। সেই ঘরে টনি একটা অ্যালবাম খুঁজে পায়। বখাটে ছেলেটি টনির কাছ থেকে অ্যালবামটি কেড়ে নেয়। আরও একটি অ্যালবাম পায় সে। ভয়ঙ্কর হলেও সত্যি, টনি সেখানে তার মায়ের একটি ছবি খুঁজে পায়। পকেটে লুকিয়ে ফেলে অ্যালবামটি। ঘরে লাইট মারতেই টনি দেখে তার মায়ের একটি অ্যালবামও আছে সেখানে। ভয়ে তাড়াতাড়ি সেখান থেকে বের হয়ে আসে সে। তারই নিজের রুমে বজ্রপাতের আলোতে কার যেন উপস্থিতি টের পাচ্ছিল, কিন্তু বারবার ঘুরতেই আর কাউকে খুঁজে পাচ্ছিল না সে। করানারের শব্দে দরজা খুলতেই উস্তাদকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে তারই। ভেতরে ডেকে সবকিছু খুলে বলে সে। উস্তাদ তাকে নামাজ পড়ার জন্য উপদেশ দিয়ে যান। অজু করার সময় বিভিন্ন অলিক জিনিস চোখে পড়ে তারই নামাজ পড়তে থাকে এবং বারবার সেই হ্যালুসিনেশনের শিকার হয়। এক সময় তার পেছনে মুর্দা লাশের অস্তিত্ব দেখে ভয় রুমের বাইরে দৌড়ে পালায় এবং টনিকে খুঁজে পায়। বন্দির বন্ধুর ছোট বোন কোনো একটা শব্দে ঘরের বাইরে আসে। করিডোরের শেষ মাথায় কারা যেন দাঁড়িয়ে। বজ্রপাতের আলোতে অশরীরী কাউকে দেখে সে। হঠাৎ পায়ের কাছে কে যেন একটা গুটি ছুঁড়ে মারে। উপরে তাকাতেই এক পিশাচকে দেখে এবং চিৎকার করে ঘরে ঢুকতে গেলেই দেখে ঘরের দরজা বন্ধ। অন্ধকার থেকে তার মায়ের ডাক শোনে সে। বাচ্চাটি অনুসরণ করতে করতে লিফটের ভেতরে ঢুকতেই লিফটের দরজা বন্ধ হয়ে যায়। ম্যাচ জ্বালাতেই সে দেখে তার চারপাশে সেই অশরীরী পিশাচগুলো দাঁড়িয়ে আছে। চিৎকার দিতেই সে দেখে শূন্যে দাঁড়িয়ে এবং তখনই পড়ে মারা যায় সে। রিনি তার বাবার গলা থেকে চাবিটা চুরি করে এবং সেই সন্দেহজনক ব্রিফকেসটা নিয়ে বের হতেই টনির সাথে দেখা হয়। তারা সবাই তখন একটা রুমে চলে যায়। টনি তখন সেই অ্যালবামের ছবিগুলো রিনিকে দেখায়। ছবিগুলোর মাঝে রিনি তার মায়ের ছবি দেখে খুবই অবাক হয়ে যায়। তারা সেই ব্রিফকেসটা খুলে ফেলে। ভেতরে ছিল অনেকগুলো মানুষের কাটা আঙ্গুল। প্রচন্ড ভয়ে চিৎকার দিয়ে সবাই বের হয়ে আসে। পাগলের মতো ছুটতে থাকে। সবাই সিদ্ধান্ত নেয় যে তারা এখান থেকে যেভাবেই হোক বের হবে, কিন্তু রিনি বন্দিকে ছাড়া যাবে না এবং উইসনুও তাদের সাথে যোগ দেয়। তারা দৌড়ে পাশের রুম খুলতেই আরেকটা বাচ্চাকে দেখে। ভেতরে ঢুকতেই তারা আর খুঁজে পায় না কাউকে। অন্য একটা দরজা খুলতেই দেখতে পায় এক মহিলার ঝুলন্ত লাশ। আবারও দৌড়ে বের হয়ে যায় তারা। বন্দি ও তার বন্ধুরা একটা রুম থেকে শব্দ পেয়ে ভেতরে ঢোকে। চেয়ারে যেন কেউ বসা। বন্দি চেয়ার ঘোরাতেই দেখে এ তো তার সেই ছোট ভাই ইয়ান, যে কিনা পিশাচের সাথে চলে গিয়েছিল। দৌড়ে বন্দি ঘরের বাইরে আসে এবং টনি ও রিনির সাথে দেখা হয়। তারাও যখন ইয়ানকে দেখলো তখন তাদেরও জানের পানি শুকিয়ে গেল। টনি রাজি না হলেও রিনি ইয়ানকে সাথে নিতে চায়। ইয়ানকে রিনি বলে যে এতদিন কোথায় ছিলে? ইয়ান বলে আমি কিছুই জানি না। সবাই দৌড়াতে থাকে। তারই এবং বখাটে ছেলেটি নিচে এসে পানির জন্য আটকে যায়। তারই উপরে চলে যায়। বখাটে ছেলেটি উপরে আসতে গেলেই সাদা রঙের অশরীরী কাউকে দাঁড়িয়ে থাকতে দেখে। কাছে যেতেই কাপড়টি মেঝেতে পড়ে যায়, যেন কেউই ছিল না। সে কাপড়টি নিয়ে পানিতে ছুঁড়ে ফেলতে গেলে সেটা উল্টো তার উপরে এসে পড়ে। চিৎকার করতে থাকে সে এবং এক পর্যায়ে সামনে সে পিশাচকে দেখে পেছনে পড়ে মৃত্যু হয় তার। তারই সিঁড়িতে সেই পিশাচ রূপী আত্মাকে দেখে দৌড় দেয় এবং উস্তাদকে খুঁজে পায়। উস্তাদ সবকিছু শুনে সামনে যায় কিছু আছে কিনা দেখতে। অদ্ভুত এক শব্দে রিনির সন্দেহ হয় এবং সেও সামনে আগায়। বিভৎস এই দৃশ্য দেখে রিনি সহ্য করতে না পেরে পালিয়ে আশ্রয় নেয় সেই ময়লা ফেলার টানেলের মধ্যে। চারিদিকে শুধু মৃত্যুর হাতছানি। উপরে তাকাতেই ভয়ঙ্কর অশরীরীকে দেখে নিচে পড়ে পতিত হয় তারই এক শোচনীয় মৃত্যুর কোলে। দৌড়ে পালানোর সময় রিনির বাবা তাদের সামনে চলে আসে।
তখন সেই ব্রিফকেসের ব্যাপারে তাদেরকে খুলে বলতে চায়। হঠাৎ ইয়ান সামনে আসে। তাকে দেখেই লাঠি উঁচু করে মারতে আসে তার বাবা। এই মুহূর্তেই কারেন্ট চলে যায়। যে যেদিকে পারে পাগলের মতো ছুটতে থাকে। চতুর্দিকে কাদের যেন আগমন। কারা এরা? লাশগুলো যেন ফিরে পেতে থাকে প্রাণ। কেউ একজন লাঠি দিয়ে সজোরে আঘাত করে রিনির মাথায়। জ্ঞান হারায় রিনি। জ্ঞান ফিরলে দেখে সে একটা বড় হলরুমের মেঝেতে শুয়ে আছে, আর সামনে ইয়ানের নেতৃত্বে দাঁড়ানো অনেকগুলো কালো পোশাকে ঢাকা মানুষ এবং দাঁড়ানো সেই জিন্দা লাশগুলো। একে একে পরিবারের সবাইকে দেখে রিনি। দৃষ্টি তখন ঝাপসা। ইয়ান কিসের যেন একটা পাতা রিনির মুখে গুঁজে দেয়, বলে অতীত ভুলে ভালোভাবে ভবিষ্যৎ পার করো। ধীরে ধীরে রিনি চলে যায় অন্য এক জগতে, রাজকীয় এক জীবন। ঘুম থেকে উঠেই রিনি ক্লাসে যায়। সবাই তার রেজাল্টের অনেক প্রশংসা করে এবং হাতে তালি দিতে থাকে। কিন্তু টিচারের কিছু কথা শুনে রিনি চিৎকার দিয়ে ওঠে ও কাঁদতে থাকে। মুখ থেকে পাতা বের হয়ে গেলে রিনি আবারও ফেরে বাস্তব জগতে। দেখে তার পুরো পরিবারকে বলিদানের জন্য সাজানো হয়েছে। হঠাৎ বিশাল আকৃতির 4টি ঘোড়ার আবির্ভাব হয়। প্রথমে তার বাবার 4 হাত পা 4টা দড়িতে ঘোড়ার সাথে বাঁধা থাকে। বাঁচার আকুতি জানালেও রিনির সাহায্য করার কোনো উপায় ছিল না। ইয়ানের নির্দেশে ঘোড়াগুলো দৌড় দেয় এবং 4 হাত পা ছিঁড়ে মারা যায় রিনির বাবা। এরপর আনা হয় টনিকে। রিনি অসহায়ের মতো কাঁদতে থাকে। হঠাৎ বুদ্ধিমান হাজির হয় সেখানে। করতে করতে ভেতরে সে মুদ্রা লাশগুলোর সামনে ছিটিয়ে দেয় লোহার টুকরো। এবার সেই মারোয়ানি সুনোর ভয়ঙ্কর প্রেতাত্মা সামনে আসে। ঝুলি থেকে অদ্ভুত এক অস্ত্র দিয়ে তাকে কোণঠাসা করে ফেলে বুদ্ধিমান। ইয়ান যখন আক্রমণ করার আদেশ দিচ্ছিল পিশাচ বাহিনীকে, তখন উইষ্ণু তার ইশারাতে থামিয়ে ফেলে তাদেরকে। রিনি ইয়ানকে আঘাত করে ফেলে দেয় এবং সবাই মিলে বুদ্ধিমানের সাথে পালাতে থাকে। উঠে পড়ে বুদ্ধিমানের নৌকাতে। নৌকাতে আসতে আসতে বুদ্ধিমান তাদেরকে সবকিছু খুলে বলে। তাদের বাবাও একজন পুলিশ অফিসার ছিলেন। 1955 সালে সেই শয়তান চক্রকে খুঁজে পায়। তখন সে তার স্ত্রীকে এই চক্রে যোগ দিতে বলেন, যেন তারা বাচ্চার জন্ম দিতে পারে, যেন তোমার মা বিখ্যাত শিল্পী হতে পারেন। সে পরে চক্রের সাথে সমস্ত সম্পর্ক শেষ করতে চেয়েছিলেন, কিন্তু তাকে গুনতে হয়েছিল চরম মূল্য। মারতে হয়েছিল হাজার মানুষকে। সে ছিল সেই ভয়ঙ্কর স্নাইপার কিলার। তখন বুদ্ধিমান বলেন, তোমাদের বাবা একটা বড় ভুল করেছে, তবে সে তোমাদের তার পুরোটা উজাড় করে ভালোবাসত। তোমার বাবাকে তারা অনেক আগেই টার্গেট করেছিল। অনেক বড় ধরনের কিছু একটা হতে চলেছে। এদিকে শয়তানের দাস পার্ট 1 শেষে যাদেরকে দেখেছিল বন্ধুরা, তাদেরকে আবারও দেখা যায়। আলোচনা করতে থাকে যে মানুষরা বিভ্রান্ত হয়ে যাবে তাদেরকে দেখে, আসলে তারা কোন পক্ষে। ছেলেটা বলে, তোমার কি মনে হয় আমরা কার পক্ষে? মেয়েটা বলে, আমরা নিজেরই পক্ষে। তারা আবার নাচতে থাকে এবং পেছনে একটা ছবি দেখা যায়। 1955 সাল। অদ্ভুত হলেও সত্য, এই ছবিতে তাদের দুইজনকেই দেখা যায় এবং বয়স একটুও বাড়েনি। মুভির শেষে এই দুইজনের চরিত্রের টুইস্ট এবং তাদের পরবর্তী পরিকল্পনা এটাই নিশ্চিত করে যে পরবর্তী পার্ট হয়তোবা খুব শীঘ্রই চলে আসবে শয়তানের পরিকল্পনার একটা গ্র্যান্ড প্ল্যান নিয়ে। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের এই মুভি এক্সপ্লানেশন কমেন্টে জানাবেন অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। ভবিষ্যতে ফিরে আসবো আরো মজার মুভি নিয়ে। সি ইউ গাইজ।